हाई फ्रेंड्स वेलकम टू आवर चैनल कोविड स्टाडी। तो আমরা যে লুসেন্ট বায়োলজি নিয়ে আলোচনা করছিলাম সেখানে রেসপিরেটরি সিস্টেমের পার্ট 1 ভিডিও আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। আজকে সেই রেসপিরেটরি সিস্টেমের পার্ট 2 ভিডিও যেটা হচ্ছে এখান থেকে আমরা আগের দিন কমপ্লিট করেছিলাম, তো আজকে আমরা শুরু করব যেখান থেকে, সেটা হচ্ছে সেলুলার রেসপিরেশন বা কোষীয় শ্বসনতন্ত্র। তোমরা যদি আগের ভিডিওগুলি না দেখে থাকো অবশ্যই আমার চ্যানেলে প্লেলিস্ট করা আছে, গিয়ে দেখে নেবে। তো আজকে আমরা কোষীয় শ্বসনতন্ত্র বা সেলুলার রেসপিরেশন নিয়ে আলোচনা করছি। গ্লুকোজ ইজ অক্সিডাইজড বাই অক্সিজেন রিচড ইনটু সেল। দিস প্রসেস ইজ কল্ড সেলুলার রেসপিরেশন। তাহলে সেলুলার রেসপিরেশন আসলে কি? সেলুলার রেসপিরেশন আসলে হচ্ছে যে গ্লুকোজটা অক্সিডাইজ হয়ে যাওয়া, এবং গ্লুকোজ যে অক্সিডাইজ হয়ে যায় তার ফলে তো বিভিন্ন অক্সিজেন উৎপন্ন হবে, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। তো এই গ্লুকোজ অক্সিডাইজ হওয়ার ফলে যে অক্সিজেন উৎপন্ন হচ্ছে সেটা আমাদের বিভিন্ন যে সেলে পৌঁছে যাওয়া, এই ঘটনাকে আমরা বলে থাকি সেলুলার রেসপিরেশন বা কোষীয় শ্বসনতন্ত্র। তো এই সেলুলার রেসপিরেশন বা কোষীয় শ্বসনতন্ত্রের বিভিন্ন টাইপ আছে, সাধারণত দুই প্রকারের হয়ে থাকে। একটাকে আমরা বলে থাকি সবাত শোষণ। সেলুলার রেসপিরেশন বা কোষীয় শ্বসনতন্ত্র দুই প্রকারের হয়ে থাকে। একটাকে বলে থাকি আমরা সবাত শোষণ প্রক্রিয়া, আর একটাকে বলে থাকি আমরা অবাত শোষণ প্রক্রিয়া। অবাত, তো ব্যাপার দুটো কি? সবাত মানে হচ্ছে যেখানে অক্সিজেন প্রেজেন্ট থাকে, আর অবাত মানে হচ্ছে যেখানে অক্সিজেন প্রেজেন্ট থাকে না, অক্সিজেনের অনুপস্থিতি থাকে, তাকে আমরা বলে থাকি অবাত শোষণ প্রক্রিয়া। তো প্রক্রিয়াগুলো সম্পর্কে জানার চেষ্টা করি। প্রথমেই যেটা আছে দেখো, অ্যানএরোবিক রেসপিরেশন। অ্যানএরোবিক রেসপিরেশনকে বাংলায় বলা হয় অবাত শোষণ প্রক্রিয়া। অবাত শোষণ প্রক্রিয়া অর্থাৎ তুমি এভাবে মনে রাখতে পারো যে বাত মানে মনে করবে বাতাস, আর মানে হচ্ছে যেখানে থাকে না, অর্থাৎ যেখানে কোনো বাতাসের উপস্থিতি থাকবে না, অর্থাৎ যেখানে কোনো অক্সিজেন উপস্থিতি থাকবে না, তাকে আমরা বলে থাকবো অবাত শোষণ প্রক্রিয়া বা অ্যানাএরোবিক রেসপিরেশন। তো এখানে কি থাকে না? কোনো অক্সিজেনের উপস্থিতি থাকে না। ইফ দ্য অক্সিডেশন অফ ফুড টেক্স প্লেস in absence of oxygen, during this only 2 ATP molecule are produced from 1 mole of glucose. তো এখান থেকে কি হয় দেখো, এখানে যে গ্লুকোজ আছে এটা হচ্ছে অক্সিজেনের অনুপস্থিতিতে ঘটে, আর এখানে এই গ্লুকোজ থেকে 2 এটিপি আমরা মলিকুল পেয়ে থাকি। তো এটিপি কি? এটিপি হচ্ছে সাধারণত থেকে আমরা এনার্জি কারেন্সি বলে থাকি। আমাদের বডিতে যে আমরা এনার্জি পাই, সেই এনার্জিগুলো পাই সবসময় এটিপির ফর্মে। এর পুরো নাম হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এটা হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এটা হচ্ছে এনার্জি পেয়ে থাকি আমরা। আমরা যে বিভিন্ন খাবার খাই, খাবারের মধ্যে কী থাকছে? গ্লুকোজ থাকছে, গ্লুকোজ ফর্মে খাবার খাচ্ছি। তো সেই খাবারের ফর্ম থেকেই তৈরি হচ্ছে শক্তি। সেই শক্তিকে যেটাকে আমরা পাই সেটা হচ্ছে এটিপি ফর্মে আমরা শক্তিগুলো পেয়ে থাকি। তো এই অবাত শোষণ প্রক্রিয়ায় কত এটিপি শক্তি পেয়ে থাকি? আমরা 2 এটিপি পেয়ে থাকি। ফাইনাল প্রোডাক্ট অফ অ্যানারোবিক রেসপিরেশন। তো এই যে অবাত শোষণ প্রক্রিয়ায় কী কী ফাইনাল প্রোডাক্ট হচ্ছে দেখো, অ্যানিম্যাল টিস্যু বিভিন্ন লাইক স্কেলেটাল মাসেল সেল ইজ ল্যাকটিক অ্যাসিড। তো আমাদের যে বিভিন্ন স্কেলেটাল মাসেল মানে বিভিন্ন যে হাড়ের যে সমস্ত মাসেল, সেখানে কি হয় দেখো ল্যাকটিক অ্যাসিড। তো দেখো মনে করো যদি তোমরা যখন রানিং করবে, ধরো অনেকক্ষণ ধরে রানিং করছো, দৌড়ানোর সময় কি হয়, আমাদের বডিতে কিন্তু অক্সিজেন সেভাবে সরবরাহ হয় না। আমরা নর্মাল অবস্থায় যেভাবে অক্সিজেন সরবরাহ করি, বডিতে যখন আমরা দৌড়াই তখন দেখবে বারে বারে শ্বাস নেওয়ার ফলে আমার বডিতে সব জায়গায় সেভাবে অক্সিজেন পৌঁছাতে পারে না, আর সেখানে অক্সিজেনের কী হয়ে যায়? অভাব দেখা যায়। তো অক্সিজেনের ডিফিসিয়েন্সির ফলে সেখানে আমাদের বডিগুলোতে মানে বিশেষ করে স্কেলেটাল মাসেল, যেমন ধরো তুমি দৌড়াচ্ছ, দৌড়ানোর সময় তোমার পায়ের মধ্যে বিভিন্ন ল্যাকটিক অ্যাসিড জমা হয়ে যায়, এবং ল্যাকটিক অ্যাসিড জমা হয়ে যাওয়ার ফলে পায়ে যন্ত্রণা হতে শুরু করবে, এবং তার ফলে বেশিক্ষণ দৌড়ানো যাবে না। তো এই জন্য বলা হয় যখন তোমরা রান করবে, রান করার পর সবসময় একটু স্ট্রেচ আপ, একটু কুল ডাউন এগুলো করার চেষ্টা করবে। স্ট্রেচ আপ করার ফলে কি তোমাদের যে পায়ের পেশির মধ্যে যেসব ল্যাকটিক অ্যাসিড জমে যায় সেগুলো বিভিন্নভাবে জায়গায় সঞ্চালিত হয়ে যায়। তো এগুলো হচ্ছে সবই ল্যাকটিক অ্যাসিড, মানে বুঝতে পারছো তাহলে ল্যাকটিক অ্যাসিড। আর ল্যাকটিক অ্যাসিডের সংকেত হচ্ছে মনে রাখবে C3H6O3, এটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিডের সংকেত। এরপর দেখো এখানে একটা রিয়াকশন দেওয়া আছে যে গ্লুকোজ থেকে আমরা কী কী পাচ্ছি? গ্লুকোজকে ভেঙে এই যে অবাত শোষণ প্রক্রিয়ায় এখানে আমরা ল্যাকটিক অ্যাসিড পাচ্ছি, 2 অণু ল্যাকটিক অ্যাসিড পাচ্ছি, আর এনার্জি পাচ্ছি। এনার্জিটাকে এখানে কী আকারে পাচ্ছি? আমরা এটিপি আকারে এনার্জি পাচ্ছি। 2 অণু কিন্তু এটিপি পাচ্ছি, অবাত শোষণ প্রক্রিয়ায় 2 অণু এটিপি আমরা পেয়ে থাকছি।
তো এই যে সাধারণত অ্যানিম্যালের ক্ষেত্রে কিন্তু এই ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে, কিন্তু যদি অ্যানিম্যাল না হয় যদি অন্যান্য কিছু ব্যাকটেরিয়া আছে, যেমন ইস্ট একটা ব্যাকটেরিয়া তোমরা জানো, এছাড়া অন্যান্য কিছু ব্যাকটেরিয়া আছে যাদের এই ল্যাকটিক অ্যাসিডের বদলে ইথাইল অ্যালকোহল অথবা ইথানল উৎপন্ন হয়। ইথাইল অ্যালকোহল অথবা ইথানল উৎপন্ন হয় কোন প্রক্রিয়ায়? অবাত শোষণ প্রক্রিয়ায়। তো দেখো তাদের ক্ষেত্রে যে রিয়াকশনটা দেওয়া হয়েছে, তাদের ক্ষেত্রে রিয়াকশন দেওয়া হয়েছে এক অণু যে গ্লুকোজ, এক অণু গ্লুকোজ থেকে আমরা 2 অণু ইথাইল অ্যালকোহল পাচ্ছি, 2 অণু কার্বন ডাইঅক্সাইড পাচ্ছি আর এনার্জি পাচ্ছি। তো এখানে দেখো ইথাইল মানে এক কোনো জায়গায় মনে রাখবে সবসময় একটা কার্বন থাকলে সেটা হবে মিথ, দুটোই হচ্ছে ইথ, দুটো কার্বনের 3টেই প্রোপ, 4টেই বিউট, 5টেই পেন্ট, এরকম করে হয়। তো তোমাদের যদি ইউপ্যাক নামকরণ পড়ে থাকো তো তোমরা বুঝতে পারবে কীভাবে কোনো কিছু নামকরণ করা হয়, ইউপ্যাক নামকরণ। তো সেই অনুযায়ী এখানে ইথানল। আর যখনই মনে রাখবে কোনো কিছু OH থাকবে, OH মানেই হচ্ছে অল গ্রুপ, শেষে OL থাকবে, ঠিক আছে। তো এবার দেখো, এবার আমি যেটা পড়বো সেটা হচ্ছে অ্যারোবিক রেসপিরেশন। তো বানানটা লক্ষ্য করো, দেখো অ্যারোবিক রেসপিরেশন হচ্ছে AEROBIC। অ্যারোবিক রেসপিরেশন মানে হচ্ছে সবাত শোষণ, কিন্তু এর আগে যখনই আমরা অ্যান অ্যাড করে দেবো, অ্যানারোবিক করে দেবো, সেটা হয়ে যাবে অবাত শোষণ। বোঝা গেল? তো এই অ্যারোবিক রেসপিরেশন মানে হচ্ছে যেখানে অক্সিজেনের উপস্থিতিতে ঘটবে যেসব বিক্রিয়াগুলো, যেই প্রক্রিয়াটা সেলুলার রেসপিরেশনের। তো দেখো, ইট টেক্স প্লেস ইন দ্য প্রেজেন্স অফ অক্সিজেন, দ্য কমপ্লিট অক্সিডেশন অফ গ্লুকোজ, এখানে গ্লুকোজের কমপ্লিট অক্সিডেশন হয়ে থাকে, টেক্স প্লেস। এবং অ্যাজ এ রেজাল্ট এর ফলে কী হয় দেখো, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, জল উৎপন্ন হবে এবং এনার্জি রিলিজ হবে। যেমন একটা হিউজ এনার্জি রিলিজ হবে। কত এটিপি? হিউজ বলতে বোঝানো হয় 38 ATP এনার্জি রিলিজ হবে, 38 ATP। তো এখানে দেখো যে কী হচ্ছে এই প্রক্রিয়ায়, এক অণু গ্লুকোজ এবং 6 অণু জল মিলে তৈরি হচ্ছে 6 অণু কার্বন ডাইঅক্সাইড, এক অণু গ্লুকোজ এবং 6 অণু অক্সিজেন মিলে তৈরি হচ্ছে 6 অণু কার্বন ডাইঅক্সাইড, 6 অণু জল আর 2870 কিলোজুল এনার্জি। তো কিলোজুল, 1 কিলোজুল মানে হচ্ছে 1000 জুল, এটা মনে রাখবে, 1 কিলোজুল মানে হচ্ছে 1000 জুল। তো এই প্রক্রিয়ায় 2870 কিলোজুল এনার্জি উৎপন্ন হচ্ছে, যেটা প্রায় 38 ATPর সমান, 38 ATPর সমান। তো 1 ATP মানে কত হয়? 1 ATP যদি বলা হয়, 1 ATP মানে হচ্ছে প্রায় 8000 ক্যালোরি, 8000 ক্যালোরি। 1 ATP মানে হচ্ছে 8000 ক্যালোরির সমান। তাহলে তোমরা বুঝতেই পারছো কতটা পরিমাণ হিউজ এনার্জি রিলিজ হচ্ছে। এরপরে দেখো, দ্য কমপ্লেক্স প্রসেস ইন সেলুলার রেসপিরেশন ইজ ডিভাইডেড ইন্টু 2 পার্ট। এই সেলুলার রেসপিরেশনের প্রসেসটাকে আমরা 2 ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে গ্লাইকোলাইসিস, যেই প্রসেসটা সাধারণত কোষের সাইটোপ্লাজম সেখানে ঘটে। আর একটা হচ্ছে ক্রেবস সাইকেল বা ক্রেবস চক্র কোথায় ঘটে? মাইটোকন্ড্রিয়ায় ঘটে। তো তোমরা যদি বুঝে না থাকো এখনো যে সাইটোপ্লাজম কোনটাকে বলে, মাইটোকন্ড্রিয়া কোনটাকে বলে, লাইসোজোম কোনটাকে বলে, এই যে এগুলো যদি তোমরা না বুঝে থাকো তাহলে আমার চ্যানেলে একটা ভিডিও তোমরা পাবে, সেল সম্পর্কে ভিডিও পাবে লুসেন্টের, সে সম্পূর্ণ সম্পূর্ণ দেখে নেবে, তাহলে তোমাদের সেল সম্পর্কে আর কোনো ডাউট থাকবে না। সেখানে ছবির মাধ্যমে প্রতিটা জিনিস ধরে ধরে আমি বুঝিয়ে দিয়েছি, তো তোমরা সেল সম্পর্কে ভিডিওটা দেখে নেবে। তো সাইটোপ্লাজম মানে হচ্ছে একটা, ধরো এটা কোষের মধ্যে এই যে এখানে অর্ধতরল জেলির মতো একটা অংশ থাকে, সেটাকে বলা হয় সাইটোপ্লাজম, কোষের ভিতরে। আর মাইটোকন্ড্রিয়া হচ্ছে কোষের ভিতরের একটা অর্গান, যেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। আর মনে রাখবে মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিঘর, শক্তিঘর বলা হয় মাইটোকন্ড্রিয়াকে, বলা হয় কোনো কোষের শক্তিঘর, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এরপর দেখা যাক গ্লাইকোলাইসিস কাকে বলে। ইট স্টাডি ওয়াজ ফার্স্ট ডান বাই এমডেন মাইরফ প্যাথওয়ে। তো এখানে দেখো এই যে তোমরা অনেকে ভুল করতে পারো, এই যে এমডেন মেরো আর প্যাথওয়ে, এটা হচ্ছে কিন্তু 3টে আলাদা আলাদা বিজ্ঞানীর নাম। এটা কিন্তু কখনোই 3টে একটা বিজ্ঞানীর নাম নয়, এটা হচ্ছে 3জন বিজ্ঞানী। তো এখানে কমা দিলে বই ভালো হতো। তো এটা হচ্ছে 3জন আলাদা আলাদা বিজ্ঞানীর নাম। এই 3জনকে একত্রেই বলা হয় ইএম পাথ। এই যে প্রক্রিয়া গ্লাইকোলাইসিসের, এই 3জন বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন, এই সম্পর্কে স্টাডি করেছিলেন। তো এটাকে এই 3জনের নাম অনুসারেই এটার নাম হয় ইএমপি পাথ। এবার দেখা যাক, গ্লাইকোলাইসিস ইজ প্রেজেন্ট বোথ টাইপস অফ রেসপিরেশন। তো এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা 2 ধরনের রেসপিরেশনের সময় হয়ে থাকে।
এটা সবাত শোষণের সময়ও হয়ে থাকে, আবার অবাত শোষণের সময়ও হয়ে থাকে। কারণ কি? কারণ এই যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা সম্পূর্ণ করতে কোনো রকম অক্সিজেনের প্রয়োজন হয় না। অক্সিজেনের যেহেতু প্রয়োজন হয় না, সেহেতু এটা অবাত শোষণ প্রক্রিয়াতেও হয়ে থাকে। আর এই প্রসেসটা কোথায় ঘটে? কোষের সাইটোপ্লাজমের মধ্যে ঘটে থাকে। এরপর দেখো, অ্যাজ এ রেজাল্ট অফ ডিকম্পোজিশন অফ ওয়ান গ্লুকোজ অ্যাটম ইন গ্লাইকোলাইসিস 2 অ্যাটম অফ পাইরুভিক অ্যাসিড ইজ ফর্ম। তো এটা মনে রাখবে যে সবসময় এক অণু গ্লুকোজ থেকে, অর্থাৎ এক অণু C6H12O6 থেকে কী হবে? এক অণু এখান থেকে তৈরি হবে 2 অণু পাইরুভিক অ্যাসিড। 2 অণু তৈরি হয় কি? পাইরুভিক অ্যাসিড, এক অণু গ্লুকোজ থেকে। তো এখানে একটা কনসেপ্ট দেওয়া আছে, দেখো, আমরা যখনই এই গ্লাইকোলাইসিস প্রসেসটা যদি আমরা সম্পূর্ণ করতে চাই, তাহলে কিন্তু প্রথমে আমাদের আগে থেকে কিছু ইনভেস্ট করতে হবে, কিছু পরিমাণ এনার্জি আগে থেকে ইনভেস্ট করতে হবে। যেমন আমরা শেয়ার মার্কেটে বা ক্রিপ্টোকারেন্সি ধরো 100 টাকা ইনভেস্ট করে 200 টাকা পেলাম, তাহলে কী হচ্ছে? আমার লাভ কত থাকছে? লাভ হচ্ছে 100 টাকা লাভ থাকছে। শেয়ার মার্কেটে বা ক্রিপ্টোকারেন্সিতে বলো 100 টাকা ইনভেস্ট করে 200 টাকা পেলাম, তাহলে 100 টাকা আমার লাভ থাকছে। ঠিক একই রকমভাবে এই যে গ্লাইকোলাইসিস প্রসেস, এটাকে যদি আমরা চালু করতে চাই, তাহলে কিন্তু প্রথমে আমাদের কিছু ইনভেস্ট করতে হবে। সেটা হচ্ছে আমরা 2 অণু শক্তি, মনে করো 2 ATP শক্তি আমরা ইনভেস্ট করলাম, সেখান থেকে আমরা পাবো মোট 4 ATP শক্তি। 4 ATP শক্তি পাবো। তাহলে এখান থেকে আমরা লাভ করব কত ATP শক্তি? 2 ATP শক্তি আমরা লাভ করে থাকবো। তো এটাই হচ্ছে এই প্রসেসটা। কী বলা হচ্ছে দেখো, প্রসেসটাই টু স্টার্ট দিস প্রসেস 2 অ্যাটম অফ ATP, ATPর পুরো নাম হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট, টেক্স প্লেস পার্ট। তো 2 অণু ATP কী হচ্ছে? আমাদের লাগছে আগে থেকে। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য প্রসেস, কিন্তু এই পদ্ধতির শেষে 4 অ্যাটম ATP আমরা কী পাচ্ছি। তাহলে আমাদের লাভ কত হচ্ছে? অ্যাজ এ রেজাল্ট আমরা গ্লাইকোলাইসিস প্রসেস থেকে 2 অ্যাটম ATP আমরা লাভ করছি। 2 অ্যাটম ATP মানে যেটা আমি আগে তোমাদের বলেছি যে 16,000 ক্যালোরি। এক ATPর মান হচ্ছে 8,000 ক্যালোরি, 8,000 ক্যালোরি। আর তাই 2 ATPর মান হচ্ছে 16,000 ক্যালোরি। একদম ক্লিয়ার? আর এই প্রক্রিয়ায় দেখো কোনো রকম কোনো অক্সিজেনের প্রয়োজন হয় না গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায়। তার জন্য কি হয়? এই প্রসেসটা অ্যানারোবিক অ্যান্ড অ্যারোবিক, মানে সবাত এবং অবাত শোষণ প্রক্রিয়া উভয় ক্ষেত্রেই হয়ে থাকে। আর একটা দেখো, ইন দিস 4 মলিকুল অফ হাইড্রোজেন ফর্মড, এবং এখানে কিন্তু 4টে হাইড্রোজেনের মলিকুল উৎপন্ন হয়। মোট কটা? 4টে হাইড্রোজেনের মলিকুল উৎপন্ন হয় এই প্রক্রিয়ায়। বলছি হুইচ ইজ ইউজ টু কনভার্টিং NAD2 টু NADH2, যেটা কিসে ব্যবহৃত করা হয়? যেটা এই NADকে 2 NADH2 কনভার্ট করে, অর্থাৎ যেটা NAD থেকে আমাকে কনভার্ট করে 2 NADH2, যেখানে মোট হাইড্রোজেন অ্যাটম করা থাকে? 4টে থাকে। এখানে দেখো 2 অণু হাইড্রোজেন আছে, আর এই দেখো 2টা গুণ করে দেবে, দেখো 4 অণু হাইড্রোজেন ফর্ম উৎপন্ন তোমরা হচ্ছে, এটা পেয়ে যাবে। The enzyme which take part in glycolysis during respiration are found in cell cytoplasm. এবং কিছু কিছু এনজাইম, যে সমস্ত এনজাইম দেখো এই গ্লাইকোলাইসিস প্রসেসে অংশগ্রহণ করে, তাদের কোথায় পাওয়া যায়? সেই সমস্ত এনজাইমগুলোকে কোষের সাইটোপ্লাজমেই পাওয়া যায়। এটা হচ্ছে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া। তো গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় একটা জিনিস তোমাদের ভালোভাবে মনে রাখতে হবে যে আমরা মোট কয় অণু পেলাম? আমরা যে টোটাল পেলাম সেটা হচ্ছে আমাদের অ্যাজ এ রেজাল্ট আমরা 2 অ্যাটম ATP পড়েছি। কিন্তু এই প্রক্রিয়ায় দেখো আলটিমেট কিন্তু মোট 38 ATP, এখান থেকে দেখো মোট 38 ATP আমরা এনার্জি পাচ্ছি। ঠিক আছে, মোট এই অ্যারোবিক রেসপিরেশনে আমরা কত পাচ্ছি? শুধু তোমরা এখন সবাত শোষণ প্রক্রিয়াটি লক্ষ্য করো, এখান থেকে মোট আমরা কত পাচ্ছি? মোট পাচ্ছি 38 ATP শক্তি। 38 ATP শক্তির মধ্যে আমরা 2 ATP কোথা থেকে পাচ্ছি? দেখো 2 ATP পেয়ে যাচ্ছি হচ্ছে এই গ্লাইকোলাইসিস প্রসেস থেকে। আর বাকি যে পড়ে থাকছে 36 অণু, 38 থেকে 2টো আমরা পেলাম গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার সাহায্যে, আর বাকি যে 36টা পাবো, 36 অণু ATP, এটা আমরা পেয়ে থাকবো কিন্তু ক্রেবস চক্র বা ক্রেবস সাইকেল থেকে, যেটা মাইটোকন্ড্রিয়ার মধ্যে গড়ে থাকছে। তো কিভাবে পাবো সব ডিটেলসে বলে দিচ্ছি আমি, নিচে দেওয়া আছে কীভাবে সেগুলো আমরা পেয়ে থাকবো। তো ক্রেবস সাইকেল বা ক্রেবস চক্রটা আবিষ্কার করেন বিজ্ঞানী হেন ক্রেবস 1937 সালে, এবং এটাকে এছাড়াও বলা হয় সাইট্রিক অ্যাসিড সাইকেল অথবা
ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল। আর এই প্রসেসটা হয়ে থাকে মাইটোকন্ড্রিয়ার মধ্যে। কিছু স্পেসিফিক এনজাইম লাগে এই প্রসেসটি কমপ্লিট হতে। এখানে কি দেখো, যে আমরা বললাম যে এক অণু গ্লুকোজ থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয় বা 2 অণু পাইরুভিয়েট তৈরি হচ্ছে। সেই পাইরুভিয়েটটাকে আবার ব্রেকডাউন করার ফলে কী তৈরি হচ্ছে, কী পাচ্ছি, সেখান থেকে আমরা কার্বন ডাইঅক্সাইড পাই, জল পাই এবং এনার্জি পেয়ে থাকি মাইটোকন্ড্রিয়ার মধ্যে সেই পাইরুভেট অ্যাসিড থেকে। এরপর দেখো 2 অ্যাটম অফ ইচ এডিপি অ্যান্ড এটিপি আর ফর্মড। এছাড়া 2 অণু এডিপির পুরো নাম হচ্ছে অ্যাডিনোসিন ডাইফসফেট, এডিপির হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এটা মনে রাখবে। এরপর দেখো ইন দিস সাইকেল 4 পেয়ার অফ হাইড্রোজেন অ্যাটম আর রিলিজড। তো এই সাইকেলের মধ্যে 4 জোড়া হাইড্রোজেন পরমাণু রিলিজ হয়ে থাকে এই ক্রেবস চক্রের মধ্যে। ক্রেবস চক্র কোথায় ঘটে? কোষের মাইটোকন্ড্রিয়ায় ঘটে। In complete cycle 2 molecule of pyruvate acid produce 12 molecule of carbon dioxide. তো একটা কমপ্লিট ক্রেবস চক্রের ফলে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয় আর 12 মোল কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। এরপর দেখো যেটা বললাম যে এই আমাদের সিস্টেমের মধ্যে ম্যাক্সিমাম নাম্বার এটিপি তৈরি হয় এই ক্রেবস চক্রের মধ্যে, 36 অণু তৈরি হয় ক্রেবস চক্রের মধ্যে। আর গ্লাইকোলাইসিসে যেটা পড়লাম যে 2 অণু তৈরি হয়। তো কীভাবে তৈরি হচ্ছে, যে প্রোডাকশন অফ এনার্জি কীভাবে আমরা 36 অণু পেয়ে থাকছি সেগুলোকে দেখে নিই। তো এটা দেখো প্রোডাকশন অফ এনার্জি, কীভাবে এনার্জি তৈরি হচ্ছে এটা যদি আমি তোমাদের সহজভাবে বলতে চাই তাহলে কী হচ্ছে দেখো, আমরা কোনো একটা যে খাবার খাচ্ছি, খাবারটা আমাদের বডিতে কী ফর্মে জমা হচ্ছে? গ্লুকোজ ফর্মে। তো গ্লুকোজের সংকেত হচ্ছে C6H12O6। তো আমরা খাবার খেলাম, খাবার থেকে কী হলো? গ্লুকোজ উৎপন্ন হলো। তো এই গ্লুকোজটা কী হয়? গ্লুকোজটা ভেঙে 2টো পাইরুভেট অ্যাসিড তৈরি করে। দুটো কী তৈরি করে? পাইরুভিক অ্যাসিড PYRUVIC, এরকম পাইরুভিক অ্যাসিড দুটো তৈরি করে। লক্ষ্য রাখো, এখানেও একটা পাইরুভিক অ্যাসিড তৈরি করলো, এখানেও মনে করো সিমিলার একটা পাইরুভিক অ্যাসিড তৈরি করেছে, দুটো সেম টাইপের এই গ্লুকোজ থেকে। তার মানে আমি শুধু এই একটা পাইরুভিক অ্যাসিড থেকে কত এটিপি শক্তি পাচ্ছি সেটা যদি আমি পেয়ে যাই, একটা পাইরুভিক অ্যাসিড থেকে যতটা শক্তি পাবো দুটো থেকে তার ডবল পাবো, মানে তাকে 2 দিয়ে গুণ করে দেবো, সেটা করলে আমি পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আমার প্রথম কাজ একটা পাইরুভিক অ্যাসিড থেকে আমি কতগুলো শক্তি পাচ্ছি সেটা বের করব। সেটা মানে সেখান থেকে যত পাবো তাকে 2 দিয়ে গুণ করব। তাহলে আমরা ক্রেবস চক্রে টোটাল কত এটিপি শক্তি পাচ্ছি সেটা পেয়ে যাব। আর আগে তো গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় তো 2 অণু এটিপি রেজাল্টে পেয়ে গিয়েছিল, তো সেটা যোগ করে দেবো। তাহলে টোটাল আমাদের 38 আসতে হবে। তো দেখো মিলিয়ে দেখে নিই এবার। তো পাইরুভিক অ্যাসিডের মধ্যে কী কী পাচ্ছি আমরা দেখে নিই। পাইরুভিক অ্যাসিডের মধ্যে প্রথম কাজ দেখো পাইরুভিক অ্যাসিড, PYRUVIC, পাইরুভিক অ্যাসিড। তো পাইরুভিক অ্যাসিডের মধ্যে কী কী থাকছে প্রথমে দেখে নেওয়া যাক। পাইরুভিক অ্যাসিডের মধ্যে প্রথমেই যেটা থাকছে সেটা হচ্ছে 1 ATP অটোমেটিক পেয়ে যাচ্ছি আমরা। 1 ATP, এক অণু এটিপি এনার্জি আমরা আগে থেকেই পেয়ে যাচ্ছি। আর বাদবাকি যেগুলো পাচ্ছি সেগুলো কিন্তু এটিপি আকারে থাকছে না, সেগুলো কী আকারে থাকছে? 5 অণু থাকছে, NADH থাকছে 5 অণু। আর বাদবাকি যেটা থাকছে সেটা হচ্ছে 1 অ্যাটম থাকছে NADH2, 1 অ্যাটম NADH2। তো এবার এগুলো যদি দেখো সব যদি আমরা ক্যালকুলেট করি, একটু কালারটা চেঞ্জ করে দিচ্ছি। তো এখানে মোট 1 অণু এটিপি পেলাম। আর এই যে 5 অণু আমি পাচ্ছি NADH2, এই একটা NADH এর মান হচ্ছে 3 ইউনিট করে, 3 ইউনিট করে এটিপি। তো একটা মান যদি 3 ইউনিট করে এটিপি হয় তাহলে 5টার মান হবে কত? 5 × 3 মানে 15 ইউনিট। তাহলে এখানে দেখো একটা কি পাচ্ছি আমরা? NADH2 পাচ্ছি, একটা পাচ্ছি NADH2। তো একটা NADH2 মান হচ্ছে 2 ATPর সমান, 2 ATPর সমান। তাহলে মোট কী পাচ্ছি দেখো অ্যাজ এ রেজাল্ট।
এখানে পাচ্ছি 15 অণু এটিপি, এখানে পাচ্ছি 1 অণু এটিপি। তাহলে 15 আর 1 যোগ করলাম 16 আর এখানে একটা NADH2 মানে হচ্ছে 2 এটিপি, তাহলে 16 আর 2 হয়ে গেল 18। তাহলে এখান থেকে আমরা মোট কতগুলো পেলাম? টোটাল একটা পাইরুভিক অ্যাসিড থেকে, তোমরা যদি ভিডিওটি বুঝতে না পারো অবশ্যই প্রিভিয়াস ইয়ার করে নাও, একটু ভিডিওটি পিছিয়ে নাও দিয়ে আবার দেখো। তাহলে একটা পাইরুভিক অ্যাসিড থেকে আমরা কী কী পেলাম? একটা অণু এটিপি পেলাম আগে থেকেই, 5 অণু NADH পেয়েছিলাম আর 1 অণু NADH2 পেয়েছিলাম। তো একটা এটিপি পেয়ে যাচ্ছি, প্লাস একটা NADH এর মান হচ্ছে 3 অণু করে, 3 এটিপি করে, একটা NADH এর মান 3 এটিপি করে। তাহলে 5টার মান হয়ে গেল 3 5 15 হয়ে গেল এটিপি। আর একটা NADH2 এর মান হচ্ছে 2 এটিপি। তাহলে মোট কত হলো? 15 আর 1 16, 16 আর 2 18। তাহলে টোটাল একটা পাইরুভিক অ্যাসিড থেকে আমরা পেয়ে গেলাম 18টা পেয়ে গেলাম, 18 এটিপি পেয়ে গেলাম, আমরা 18 এটিপি পেয়ে গেলাম। ঠিক আছে, একটা পাইরুভিক অ্যাসিড থেকে। কিন্তু একটা গ্লুকোজের মধ্যে এরকম পাইরুভিক অ্যাসিড কটা ছিল? 2টো ছিল। তাহলে 2টো থেকে আমরা টোটাল কটা পেয়েছি? 18 দুগুণে 36 এটিপি পেয়েছি। 2টো থেকে 36 এটিপি পেয়ে গেলাম। আর গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় তৈরি হয়েছিল 2টো এটিপি। তাহলে টোটাল কত হলো? 36 + 2 38 এটিপি, 38 এটিপি। তোমরা যদি ভিডিওটা এখনও বুঝতে না পারো তো অবশ্যই একটু পিছিয়ে নাও, দিয়ে আবার দেখো, অবশ্যই বুঝতে পারবে। তো এখানে সেটাই লেখা আছে, তোমরা পড়ে নেবে। তো যেটা দেখো একবারে উপরের সাথে ম্যাচ করে যাবে, তোমরা একটু দেখে নেবে উপরের সাথে 38 এটিপি, যেটা পুরোপুরি ফর্ম হয়ে গিয়েছে। এরপর নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে রেসপিরেটরি সাবস্টেন্স। তো রেসপিরেটরি সাবস্টেন্স কী কী? কার্বোহাইড্রেট, ফ্যাট অ্যান্ড প্রোটিন আর দ্য মেইন রেসপিরেটরি সাবস্টেন্স। তাহলে আমাদের মেইন রেসপিরেটরি সাবস্টেন্স হচ্ছে এই তিনটে, কার্বোহাইড্রেট, ফ্যাট আর প্রোটিন। তো প্রথমে আমাদের কি হয়? প্রথমে আমাদের কার অক্সিডাইজেশন হয়? গ্লুকোজের অক্সিডেশন হয়, তারপর হয় ফ্যাটের, এবং একবারে শেষে হয় প্রোটিনের হয়। দেখো, কার্বোহাইড্রেট এবং ফ্যাটের পর কার হয়? প্রোটিনের হয় একবারে শেষে, তার অক্সিডেশন সবারই শেষে হয়। এরপর দেখো, রেসপিরেশন ইজ এ ক্যাটাবলিক প্রসেস, ইট অলসো রিডিউস দ্য ওয়েট অফ দ্য বডি। তো রেসপিরেশন হচ্ছে একটা ক্যাটাবলিক প্রসেস। তো ক্যাটাবলিক আর অ্যানাবলিক কী দেখো, আমাদের শরীরের মধ্যে যেসব মেটাবলিজম আছে, মেটাবলিজম বা বিপাক ক্রিয়া বা মেটাবলিজম যাকে বলে থাকি, মেটাবলিজম বা বিপাক ক্রিয়া আমাদের বডিতে 2 প্রকারের হয়ে থাকে। একটা হচ্ছে অ্যানাবলিক প্রসেস আর একটা হচ্ছে ক্যাটাবলিক প্রসেস। অ্যানাবলিক প্রসেস মানে হচ্ছে যেটা বলা হয় উপচিত বিপাক প্রক্রিয়া, আর ক্যাটাবলিক মানে হচ্ছে অপচিত বিপাক প্রক্রিয়া। তো উপচিত বিপাক প্রক্রিয়ার উদাহরণ হচ্ছে সালোক সংশ্লেষ, পুষ্টি, আর ক্যাটাবলিকের উদাহরণ হচ্ছে শ্বসন আর রেচন, হচ্ছে ক্যাটাবলিক প্রসেসের উদাহরণ। তো এরপর আমরা চলে আসবো, রেসপিরেশন ইজ কন্ট্রোলড বাই মেডুলা অবলঙ্গটা। তো এই যে রেসপিরেশন, তারপর বিভিন্ন কাশি, হাঁচি, এগুলো সবই কন্ট্রোল করে মেডুলা অবলঙ্গটা। তো মেডুলা অবলঙ্গটা যদি তোমরা দেখে না থাকো, আমার চ্যানেলে প্লেলিস্ট করা আছে, সেখান থেকে তোমরা নার্ভাস সিস্টেমটা দেখে নেবে। হিউম্যান ব্রেইনের যে নার্ভাস সিস্টেম, সেখানে আমি সম্পূর্ণ পড়িয়ে দিয়েছি মেডুলা অবলঙ্গটা কী কী করতে সাহায্য করে। এরপর দেখো, সায়ানাইড পয়জনিং। সায়ানাইড হচ্ছে একটা পয়জন, এটা কী হয়? কজ ডেথ ইন সেকেন্ড। এই সায়ানাইড, এই পয়জনিংয়ের ফলে মানুষ সেকেন্ডের মধ্যে মারা যায়। কিসের জন্য? ডিউ টু ব্রেকডাউন দ্য ইলেকট্রন ট্রান্সপোর্ট অফ চেইন সিস্টেম। তো এটা যে চেইন সিস্টেমের মধ্যে ইলেকট্রন ট্রান্সপোর্ট, সেটা বন্ধ করে দেয়। তো তোমরা সাধারণত ক্লাস 11 কি 12 কেমিস্ট্রি পেয়ে যেতে পারো বইয়ে, যে এই কীভাবে চেইন রিঅ্যাকশন হচ্ছে, কীভাবে পটাশিয়াম সায়ানাইড সাধারণত যেটা করে, KCN যাকে বলে থাকি, পটাশিয়াম সায়ানাইড দেখাই, সাধারণত যেটা হয়ে থাকে সেটা হচ্ছে KCN পটাশিয়াম সায়ানাইড, যেটা খেলে মানুষ সেকেন্ডের মাধ্যমে মারা যায়। তার কারণ কি? এটা হচ্ছে আমাদের বডিতে চেইন রিঅ্যাকশন করে বিভিন্ন রক্তকে জাম করে দেয়, রক্তকে থামিয়ে দেয়। সাধারণত তোমরা পড়ে থাকবে যে বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী প্রীতিলতা ওয়েদেদার, তিনি কিন্তু এই পটাশিয়াম সায়ানাইড বা KCN খেয়ে আত্মহত্যা করেছিলেন। প্রীতিলতা ওয়েদেদার, তোমরা দেখে নেবে। তো এটা হচ্ছে সেকেন্ডের মাথায় মানুষ মরে যায়। বিভিন্ন আতঙ্কবাদী বা টেররিস্টরাও এটা ব্যবহার করে থাকে, পটাশিয়াম সায়ানাইড। তো এটাই ছিল। এরপরে হচ্ছে নিউট্রিশন, যেটা তোমার নেক্সট ভিডিওতে পেয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে। ধন্যবাদ।